হ্যালো এভরিওয়ান। আবহাওয়া এখন খুব ঠান্ডা। সরিষা ফুল আর মৌসুমি ফসলের মাতাল করা সুবাস আর ঘন কুয়াশা চারিদিকে ছড়িয়ে আছে, এবং বেশিরভাগ এলাকাতেই সূর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার মানে বাংলাদেশে এখন শীতকাল। কেউ কি অনুমান করতে পারছেন এর মানে কি? ইয়েস, এখন হলো আমাদের অ্যানুয়াল বাইসাইকেল ট্যুরের সময়। এবছর আমরা যাব পদ্মা নদীর ওপারে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে। এবছর আমাদের জন্য একটি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আমাদের ট্যুরের প্রথম স্পন্সর আমরা পেয়ে গেছি। আমাদের এবছরের ট্যুর স্পন্সর করেছে কুইন্স অ্যাগ্রো। আমাদের ট্যুর শুরু হয় রাজধানী ঢাকার বিখ্যাত নদীবন্দর সদরঘাট থেকে। ঢাকা থেকে বরিশালে যতগুলো লঞ্চ যাতায়াত করে তাদের ভেতর আমার পছন্দ ছিল বরিশালের সবচেয়ে রাজকীয় লঞ্চ মানামি। কিন্তু ঘাটে এসে দেখলাম যাত্রী স্বল্পতার কারণে পারাবত ছাড়া অন্য কোনো লঞ্চ আজকে আর চলছে না। আমি আসলে পরিকল্পনা করেছিলাম বিআইডব্লিউটিএ পরিচালিত 150 বছরের পুরনো প্যাডেল স্টিমারে করে একটি নদী ভ্রমণ, কিন্তু আমি খুব দেরি করে ফেলেছি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বারবার লোকসানের কারণে 2022 সাল থেকে প্যাডেল স্টিমার সেবা বন্ধ করে দিয়েছে। অভ্যন্তরীণ এই লঞ্চ সার্ভিসগুলো খুব মজার, খুবই আরামদায়ক এবং উপভোগ্য। পারাবতের একটি কেবিন বুক করে তাতে সব লাগেজ রেখে আমি লঞ্চ দেখতে বেরিয়ে পড়লাম। বাঙালি ফ্লেভারে পরিচালিত এই অভ্যন্তরীণ লঞ্চ সার্ভিসগুলো মোটামুটি ভালোই বলা চলে। শুধুমাত্র একটি বিষয় নিয়ে আমি চিন্তিত, আর সেটি হলো আমার সাইকেল। আমার সাইকেলটি আমি রেখে এসেছি নিচতলায় অন্যান্য সাইকেল আর মোটরসাইকেলের সাথে, আমার নজরের বাইরে, যা আমি কখনোই করি না। আমি যেখানেই যাই আমার সাইকেল সবসময় আমার চোখের সামনে থাকে। সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে যদিও আমি খুব যাওয়া আসা করিনি, কিন্তু যখনই দেখেছি যাত্রী আর ব্যবসায়ীদের ভিড়ে এটি ছিল খুব প্রাণবন্ত। তাই এর বর্তমান দৃশ্য দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। পদ্মা সেতু উদ্বোধনের পর সদরঘাট লঞ্চ টার্মিনালটি দেখে যে কেউ বলবে যে এটি মারা গেছে। ভিডিওর এই স্লাইডে শুধুমাত্র 2 থেকে 3 জন ছাড়া বাকি সবাই ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের ব্যবসার মূল কেন্দ্রবিন্দু ছিল এই লঞ্চগুলো এবং তাদের যাত্রী। পদ্মা সেতু তাদের ব্যবসা কেড়ে নিয়ে তাদেরকে দারিদ্রতার মাঝে ঠেলে দিয়েছে বেঁচে থাকার জন্য, যা তাদেরকে এখন ভিন্ন পথ বেছে নিতে বাধ্য করছে। যাই হোক, লঞ্চ ছাড়বার সময় হয়ে এলো। একে একে বরিশালের সব লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল ছাড়তে শুরু করেছে। আমাদের লঞ্চটির যদিও ছাড়বার সময় রাত 9টা, কিন্তু এটি একেবারে শেষ সময়ের যাত্রীদের জন্য অপেক্ষা করছে। অবশেষে আমাদের লঞ্চ ছাড়বার সময় হয়ে এলো এবং রাত 9টা 20 মিনিটে আমরা বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি।
এটি একটি ৮ ঘন্টার নদীযাত্রা এবং আগামীকাল সকাল ৬টার দিকে আমাদের বরিশাল পৌঁছে যাবার কথা। সদরঘাট লঞ্চ টার্মিনালটি ঢাকার বিখ্যাত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, যা কিনা বাংলাদেশের সবচেয়ে নোংরা ও দূষিত নদী নামে পরিচিত। নদীটি রাসায়নিক পদার্থে বিষাক্ত, পানির রং কালো এবং আপনি যদি অভ্যস্ত না হন তাহলে এর অস্বাভাবিক দুর্গন্ধে আপনার বমি চলে আসবে। কিন্তু আপনি যদি এই নদীটির সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে আসতে হবে রাতে। রাতে এই নদীটি অবাক করে দেওয়ার মতো অসম্ভব সুন্দর। লঞ্চের ডেকে দাঁড়িয়ে আমি বুড়িগঙ্গা নদীর রাতের সৌন্দর্য আরও কিছুক্ষণ উপভোগ করতে চাচ্ছিলাম, কিন্তু ডেকে এত ঠান্ডা যে আমার ভয় হলো আমি হয়তো ঠান্ডায় অসুস্থ হয়ে যাব। তাই কেবিনে ফিরে এলাম ঘুমাবার জন্য। আগামীকাল হয়তো আমার জন্য একটি দীর্ঘ রাইড অপেক্ষা করছে। সবার কাছ থেকে আপাতত এখানেই বিদায়। আগামীকাল সকালে বরিশালে দেখা হবে। গুড নাইট। গুড মর্নিং ভিউয়ার্স, আমরা বরিশাল পৌঁছে গেছি। এখন প্রায় সকাল ৬টা। আমাদের লঞ্চ থেকে নামার সময় হয়ে গেছে। যাত্রীদের হইচইয়ে যদিও ঘুম আসতে দেরি হয়েছিল রাতে, কিন্তু ঘুমটা হয়েছে দারুণ। লঞ্চ থেকে আমার আসলে নামতে দেরি হয়ে গেছে, কারণ কেবিন থেকে বেরিয়ে দেখি যাত্রীরা প্রায় সবাই নেমে গেছে। টার্মিনাল থেকে বের হতে তেমন সমস্যা হলো না, কিন্তু টার্মিনালের বাইরে অটোরিকশার ট্রাফিক জ্যামে আটকে গেলাম। তাছাড়া একজন ইজারাদার সাইকেলের ভাড়া নিতে এলো, কিন্তু এক ধমক দিতেই সোজা হয়ে গেল। টার্মিনালের পাশের মসজিদে ফজরের নামাজ শেষ করে বাইরে এসে দেখি সূর্য উঠে গেছে। বন্দর এলাকাটি সচল হয়ে উঠছে, কিন্তু ঢাকার মতো তেমন ব্যস্ততা নেই। এবার নাস্তার পালা, কারণ ক্ষুধা পেয়েছে দারুণ। আর রাইডের আগে নাস্তার কথা চিন্তা করতেই আমার মাথায় এলো খিচুড়ি। টার্মিনালের ঠিক উল্টো পাশেই পেয়ে গেলাম সাজানো একটি রেস্টুরেন্ট। ডিম ভুনা আর পেঁয়াজ মরিচের সালাতের সাথে খিচুড়িটা ছিল এক কথায় অসাধারণ। নাস্তা শেষ এবং আমরা রেডি। আমরা আমাদের রাইড শুরু করব দক্ষিণাঞ্চলের প্রথম ল্যান্ডমার্ক বরিশাল সার্কিট হাউস থেকে। চলুন যাওয়া যাক। সার্কিট হাউসে পৌঁছলাম ঠিকই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি ভেতরে প্রবেশ করতে পারিনি। দরজা ছিল বন্ধ। আমার ধারণা ৫ই অগাস্টের পর সকল সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের জন্যই এই সাবধানতা। সার্কিট হাউসের বাইরের পরিবেশটি অত্যন্ত শান্ত এবং মনোরম। পুরো শহরটি এখনো ঘুমিয়ে আছে। বহুদিন পর এই টাইপের গাছ দেখলাম। এই গাছগুলো ঢাকা শহর থেকে প্রায় হারিয়েই গেছে। ৯০-এর দশকের ঢাকা শহর থেকে আমি যা মিস করছি তা পেলাম বরিশালে এসে। পরিবেশটা খুব সুন্দর আর পরিষ্কার। হতে পারে এটা ব্যস্ততাহীন একটি শহরের ভোরের দৃশ্য, কিন্তু বিষয়টা মাইন্ড রিফ্রেশিং। বরিশাল শহরটি আসলেই সুন্দর। আর এই সকালবেলা দেখি মাঠে খেলাধুলা হচ্ছে। ৮০-র দশকের এটা ঢাকার একটি দুর্লভ দৃশ্য। বরিশাল শহরটি বেশ সাজানো, আমার খুব পছন্দ হয়েছে। এখন জানতে ইচ্ছা করছে যে ব্যস্ততার সময় শহরটিকে কেমন দেখায়। হয়তো সেই সুযোগ হবে না। আমার নাস্তা যদিও শেষ, কিন্তু কমপ্লিট হয়নি। আমার এখনও ১ কাপ চা প্রয়োজন, কিন্তু সমস্যা হলো বাঙালির ফুড হ্যাবিট এমনভাবে চেঞ্জ হয়েছে যে সকালের নাস্তার শেষে ঘরের বাইরে ১ কাপ ডিসেন্ট চা কোথাও পাওয়া যায় না। দেখি যদি রাস্তায় কোথাও পাওয়া যায় তো ভালো, তা না হলে আমাদের রাইডের প্রথম চেক পয়েন্টে আমি ছোট একটি চা বিরতি নেব। আজ আমাদের প্রথম চেক পয়েন্ট ঝালকাঠি। বরিশাল শহর থেকে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। আশা করছি আনুমানিক সকাল ৯:৩০ ভেতরেই পৌঁছে যাব। বরিশাল শহরের ভেতর রাস্তা বেশ ভালো এবং আরামদায়ক। দক্ষিণাঞ্চলের সব রাস্তায় যদি এমন কিংবা এর কাছাকাছিও হয়, তবে আমাদের এবারের ট্যুরটা বেশ ভালোই হবে।
শহরের বাইরে এসে আমি হতাশ। ঝালকাঠি যাওয়ার রাস্তা মোটেই ভালো না। রাস্তা খুব চাপা এবং চর্মরোগে আক্রান্ত। আমি হয়তো নির্দিষ্ট সময়ের ভেতর ঝালকাঠি পৌঁছাতে পারবো না। অবশেষে ঝালকাঠিতে আমি পৌঁছাই সকাল 9:40। ঝালকাঠি সার্কিট হাউসের অবস্থাও বরিশাল সার্কিট হাউসের মতোই। সর্বসাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা চলছে। আমি ভেতরে প্রবেশ করতে পারিনি। এই শহরে প্রথম যে জিনিসটি আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটি এই লেকটি সরাসরি ধানসিঁড়ি নদীর সাথে যুক্ত। কোনো এককালে ঢাকা শহরের ভেতরেও এমন লেক ছিল যা বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত ছিল, কিন্তু এখন তার সবই ইতিহাস। ঝালকাঠি শহরের খারাপ অভিজ্ঞতা হলো আমি আমার টি ব্রেকটি নিয়েছিলাম, কিন্তু চাটা মোটেই স্বাদের ছিল না। রোডস অ্যান্ড হাইওয়েজের তথ্য অনুযায়ী এই রাস্তাগুলোকে বলে ইন্টার ডিস্ট্রিক্ট কানেক্টিং রোড। রাস্তাটি যদিও ভালো, তবে ইন্টার ডিস্ট্রিক্ট কানেক্টিং রোড হিসেবে খুব চাপা। শহরের ভেতর ট্রলার বা নৌকা থেকে মাল নামানো হচ্ছে। এটি একটি সুন্দর ও বিরল দৃশ্য। কোনো এককালে ঢাকা এবং সিরাজগঞ্জ শহরে আমি এমন দৃশ্য দেখেছি। আমাদের এবারের ট্যুরে দেখা মানুষের তৈরি সবচেয়ে সুন্দর স্থাপনা ছিল এই ব্রিজটি। এটি 8ম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। কচা নদীর ওপর এই ব্রিজটি ঝালকাঠির চিরাপাড়ায় অবস্থিত। ব্রিজটি এতটাই সুন্দর যে প্রথম দেখায় মনে হবে মোগল সাম্রাজ্যের কোনো ইমারত। ব্রিজটিতে চীনের সাংস্কৃতিক পরিচয়ও পাওয়া যায়, যা দেখে আমার মনে হয়েছিল এটি সম্পূর্ণ চাইনিজ ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর দ্বারা নির্মিত। এবং এরকম মনে হবার পেছনে কারণ শুধুমাত্র একটি, এটি একটি মসৃণ ব্রিজ। আমি এটির কোনো খুঁত খুঁজে পাইনি। কচা নদীটি অস্বাভাবিক চওড়া। শীতকালেও নদীটি পানিতে কানায় কানায় পূর্ণ। ঢাকা শহরের পাশ দিয়ে গেছে মেঘনা নদী। সেই মেঘনা নদীও এত চওড়া নয়। আমার খুব জানতে ইচ্ছা হচ্ছিল বর্ষাকালে এই নদীটি কেমন দেখায়। আমাদের পরবর্তী চেক পয়েন্ট পিরোজপুর, ঝালকাঠি শহর থেকে 32 কিলোমিটার দূরে। পরবর্তী পর্বে সবার সাথে পিরোজপুরে দেখা হবে। আপাতত এখানেই বিদায়।